আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি, এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে। আমরা যে নতুন প্রকল্পগুলো নিচ্ছি সেগুলো আগামী বছরে, এই প্রস্তাবিত বছরের বাস্তবায়ন হবে না। আগের বছরের বাজেটের সাথে এই বছরের বাজেটের তুলনা, কিন্তু আগের বছরের যেই বাজেটটা ছিল সেটাকে তো আমরা এই এক বছর ধরে এত সংশোধন করতে হচ্ছে, এত কাটছাট করতে হয়েছে, এবং বাস্তবায়নের জন্য অনেক সমস্যা ছিল। আমি এখানে বলতে চাই না যে বিভিন্ন প্রকল্পের ঠিকাদার চলে গেছে, প্রকল্প পরিচালক চলে গেছে, কাজেই অত্যন্ত ধীরগতিতে আছে। কাজেই এই চলতি বছরের সমাপ্ত প্রায় বছরের যেই উন্নয়ন প্রকল্প, যেই উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, এটাতে যেটা সংশোধিত যেই বাজেট, সেটাও আসলে প্রকৃত অর্থে তার থেকেও কম বাস্তবায়িত হবে। কিন্তু আমরা যেই এবছরের জন্য যেই বাজেট আগামী বছরের জন্য প্রস্তাব করছি, সেটা তো অনেক আমরা দেখে শুনে বাস্তবসম্মতভাবে যেগুলো করা যাবে, যেই গতিতে করা যাবে, আমরা মনে করি যে কারণে আগেই বলেছি যে এটা বাস্তবসম্মত একটা বাজেট। আমরা আশা করি যে এই বাজেটটা প্রায় সম্পূর্ণই বাস্তবায়িত হবে। কাজে তুলনা যদি করতে হয় যে আমরা স্বাস্থ্য, শিক্ষা এসব ক্ষেত্রে বা সামাজিক সুরক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছি কিনা, তাহলে সংশোধিত বাজেট এখনকার সমাপ্ত প্রায় বছরের সাথেই প্রস্তাবিত বছরের বাজেটের তুলনা করলে এটা অনেক বেশি বাস্তবসম্মত হবে। আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব, আমরা শুধু পরবর্তী সরকারের নেয়া প্রকল্পগুলোর কাটছাঁট করছি, পুনর্বিন্যাস করছি, অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি, এবং সম্ভব হলে দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি। প্রশ্ন হলো যে একটা পুল নির্মাণ হচ্ছে, একটা রাস্তা নির্মাণ হচ্ছে, এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগতভাবে মানবসম্মত উন্নয়নের নতুন প্রকল্প নিতে পারবো না। আগে তো ওগুলো শেষ না করলে তো এটা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি। আমরা বলছি যে আমরা মেগা প্রকল্প নিতে চাই না। যেই 2-3টি মেগা প্রকল্পে আমরা প্রাধান্য দিয়েছি, সেগুলো সবগুলোই হলো বাণিজ্য সংক্রান্ত, বহির্বাণিজ্য সম্পর্ক প্রকল্প। যেমন এগুলো চলমান প্রকল্প, কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়েছি। বলেছিলাম যে জঞ্জাল দূর করতে হবে। এগুলো হলো যে অনেকগুলো পরে দেখবেন আমরা এগুলোর অনেক উদাহরণ দেওয়া যাবে। কিন্তু ধরুন আমি 2-3টা প্রকল্পের উদাহরণ দিই। জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড টার্মিনাল, এটা নকশা এত ত্রুটিপূর্ণ যে এটাতে অনেক ভোগান্তি হয়েছে উত্তরাবাসীর, এবং এটা 10 বছর ধরে চলছে। এখন বলা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়ন 99 ভাগ নাকি শেষ হয়ে গেছে। 3000 টাকার প্রকল্প। আমরা এখন দেখেছি যে এটাকে সত্যিকারভাবে চলমান চালু করতে হলে, বাস র্যাপিড ট্রানজিট চালু করতে হলে বাসগুলো তো কিনতেই হবে, কিন্তু নকশাগুলো তাতে ওই যে রাস্তার এদিক থেকে ওদিকে কী করে যাবে, কতদিন চালু থাকবে সেই এসকেলেটার, এগুলো ঠিক করতে গেলে আরও 3000 কোটি টাকা লাগবে। এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা, এটা কি থামিয়ে দেব এখন, নাকি আরও 3000 কোটি টাকা দিয়ে এটাকে ঠিকঠাক করে চলব? এটা তো প্রচণ্ড একটা সমস্যার সমাধান অর্থনীতিবিদ হিসাবেও পারা খুব কঠিন। তবু এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে। আমরা একটা সরকারি ক্রয় নীতি আইন যেটা ছিল সেটাকে সংশোধন করে পাশ করেছি। এখন বিধিবিধান হলেই সেটা প্রয়োগ করা হবে। সেখানে 100% টেন্ডার হবে, সেখানে স্বচ্ছতা আসবে, এমনভাবে করা হয়েছে টেন্ডারের নিয়মগুলো, সেটা প্রতিযোগিতামূলক হবে, এবং দেখা যাবে যে বাংলাদেশের যত বড় রাস্তা হয় সেগুলো শুধু
3-4টা কোম্পানি, আমি কোম্পানিগুলোর নাম বলছি না, শুধু কেন 3-4টা কোম্পানির কাছেই যায় বড় বড় যত রাস্তাগুলো মহাসড়ক হয়, তার কারণ হলো এমনভাবে টেন্ডার প্রক্রিয়ার বা ইভ্যালুয়েশন নেওয়া হয়েছে, সেটাতে তাদের কাছেই যাবে। কাজে এগুলো আমরা সংশোধন করছি। ক্ষুদ্র মাঝারিদের কর্মসংস্থানের বেলায় রাতারাতি কিছু করতে পারছি না, আমরা স্বীকার করছি যে দারিদ্র্য বেড়েছে। বিবিএস থেকে আমরা একটা খুব দ্রুত জরিপের ব্যবস্থা করেছি যে দারিদ্র্য যদি বেড়েই থাকে তাহলে তার কারণগুলো কি, কারণগুলো না জানলে তো আমরা কিভাবে তার সমাধান করব বুঝতে পারবো না। এটা কি যা কর্মসংস্থানের অভাবে, নাকি কোভিডের কারণে অসুস্থ উপার্জনক্ষম মানুষ তিনি অসুস্থ হয়ে পড়েছেন, বা অন্য কোনো কারণে হয়েছে। এগুলোর প্রতিবিধানের জন্য ওই র্যাপিড বাজেটটা করতে হচ্ছে। অর্থ উপদেষ্টাকে ধন্যবাদ যে কর ব্যবস্থা তিনি করেছেন, সেখানে অন্তত চেষ্টা করা হয়েছে। আমাদের যে রাজস্ব সংগ্রহের বড় দুর্বলতা আছে আমরা স্বীকার করি, সেটা এই বাজেটেরই সবচেয়ে টানাপোড়েনের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না। কাঠামোগত অনেক সমস্যার কারণে সেটা নিয়ে আলোচনা হবে, প্রশ্ন আসতে পারে। তার মধ্যেও কিন্তু প্রত্যক্ষ কর, যেটা আয়কর এবং কোম্পানির কর, সেটার গুরুত্ব, সেটাই হলো সবচেয়ে বেশি প্রগতিশীল। ভ্যাট তো সাধারণ মানুষের উপর পড়ে, পরোক্ষ কর সাধারণ মানুষের উপর পড়ে। আপনারা দেখবেন যে প্রত্যক্ষ করটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কতদূর আমরা সাফল্য অর্জন করব সেটা পরের কথা, কিন্তু চেষ্টা তো করা হয়েছে।